দেশবাসীর সংশয় দূর করতে বারবার ভোটের কথা বলছেন ডক্টর ইউনূস, মনে করেন বিএনপি মহাসচিব। সরকারের ইতিবাচক মনোভাব বোঝাতেই রাজনীতিকরা সফর সঙ্গী। দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একসাথে গ্লোবাল অর্গানাইজেশন ইউএনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। জাতিসংঘে আজ প্রধান উপদেষ্টার ভাষণ। ফেব্রুয়ারিতে নির্বাচন আর রোহিঙ্গা সংকট পাবে গুরুত্ব, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন এই ফেব্রুয়ারিতে, এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন। জাতীয় নির্বাচনে ৫৯টি আসনে কখনো জয় পায়নি বিএনপি। প্রার্থী মনোনয়ন আর পরিকল্পনায় জোর দেওয়ার তাগিদ তৃণমূলের। সাংগঠনিক দুর্বলতাও ছিল। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি। যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি মানুষ বোধ করবেন, এমন মানুষকেই ওনারা মনোনয়ন দেবেন। সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে হবে দুর্গাপূজা। কয়েকটি স্থানে প্রতিমা ভাঙার অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার আহ্বান। মেডিকেল বোর্ডের অবৈধ কারবার চট্টগ্রামে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। নেপথ্যে সংঘবদ্ধ চক্র আর সর্বদলীয় ঐক্য। এই যে মেডিকেল বর্জ্যগুলো, তারা এগুলো ডাম্পিং এ না দিয়ে, অর্থাৎ নগর সেবা নামে যে একটি সংস্থা রয়েছে তাদেরকে না দিয়ে সেগুলো তারা বাইরে বিক্রি করে দেয়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনো সংশয় আছে, মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন। অভিমত তার। বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিক। এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব। বলছিলেন, দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্দিহান অনেক মানুষ। সেটি দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তাঁর। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একসাথে গ্লোবাল অর্গানাইজেশন ইউএনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। ঢাকা থেকে নিউ ইয়র্ক, দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা। মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ান এই নেতা। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরেই। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। কোন রাজনৈতিক দল, পুলিশ ও বেসামরিক প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন। অভিযোগ আছে সব দলের জন্য সমান সুযোগ থাকা না থাকা নিয়েও। এগুলোকে অবশ্য বড় সমস্যা মনে করেন না বিএনপি মহাসচিব। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের 3 মাসে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে।
দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে সেটি আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশ কিংবা বিদেশ সবখানে সব বক্তৃতায় ফেব্রুয়ারিতেই যে নির্বাচন সে কথা বারবার স্পষ্ট করছেন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারপরও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনো খানিকটা আস্থাহীনতা রয়ে গেছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি বলছেন এ বিষয়ে সরকার প্রধানের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার যে বদ্ধপরিকর, ভাষণে সেই বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করা হবে। সেই কথাই যমুনা টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান সংস্কার আর বিচার প্রক্রিয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকটও ভাষণে গুরুত্ব পাবে মত উপদেষ্টার, কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি। এবারের বক্তব্যেও রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন পরিস্থিতির পাশাপাশি থাকবে দেশের রাজনৈতিক বাস্তবতা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। তবে সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্ব পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের ফেরার চেষ্টা। আর তা নিয়ে সরকার প্রধান যে আন্তরিক, সেই বার্তা স্পষ্ট হবে বিশ্বমঞ্চে। উনি ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন এই ফেব্রুয়ারিতে, এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন, যেটা ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল, যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন, এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আরো একবার আহ্বান জানাবেন প্রফেসর ইউনূস। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আগে থেকেই দারুণ পরিচিত নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস টানা দ্বিতীয়বার জাতিসংঘের এই সাধারণ পরিষদে সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি। সবার বিশ্বাস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর 2026-এর সেপ্টেম্বরে নির্বাচিত কোনো সরকার প্রধান এসে বক্তৃতা করবেন এই মঞ্চে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সহ সব বৈঠকে সরকার প্রধানের কাছে তারা এই নিয়ে কথা বলেছেন। এছাড়া মানবাধিকার পরিস্থিতি ও শ্রম অধিকার নিয়েও আলাদা সেশনে বক্তব্য দেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। সফরের চতুর্থ দিনে জাতিসংঘ সদর দফতরে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রফেসর ডক্টর ইউনূস। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন প্রফেসর ইউনূস। In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিফ স্কুফের সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎ হয়েছে কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথেও। এছাড়া এদিন মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে আলাদা সেশনে কথা বলেছেন সরকার প্রধান। ফোর্ড ফাউন্ডেশনে হিউম্যান রাইটস নিয়ে, গ্লোবাল হিউম্যান রাইটস নিয়ে একটা প্যানেল ডিসকাশন ছিল, সেখানে উনি ছিলেন, সেখানে উনি বক্তব্য। প্রেস সচিব জানান, সব বৈঠকেই ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে, সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ
তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে। সফরের পঞ্চম দিন বুধবার সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রফেসর ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের নানা আনুষ্ঠানিকতায় যখনই প্রফেসর ডক্টর ইউনূস যার সাথেই দেখা করেছেন, বৈঠক করেছেন কিংবা সাক্ষাৎ করেছেন, তিনি জিজ্ঞেস করেছেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কথা। সরকার প্রধান আশ্বস্ত করেছেন বাংলাদেশে চলছে সংস্কার কার্যক্রম, বিচার কার্যক্রম, একই সাথে নির্বাচনী জাগরণের কথা। পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং শ্রম অধিকার নিয়েও যে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সেটি জানাতেও ভোলেননি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বরাবরই ফেভারিট বিএনপি। ২০০-র বেশি আসন অথবা ন্যূনতম ব্যবধানেও সরকার গঠন করেছে কয়েকবার। তবুও অন্তত ৫৯টি আসনে সাফল্যের তুলনায় হতাশার সঙ্গী হচ্ছে দলটির। বারবার হাতছাড়া হওয়া এসব আসনের মধ্যে রংপুর বিভাগে আছে ২০টি আর ঢাকা বিভাগে ১৪টি। এসব আসনে প্রার্থী মনোনয়ন আর সাংগঠনিক কর্মপরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান তৃণমূলের। নেতারা বলছেন, অঞ্চলভিত্তিক মানুষের অন্ধ আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে অতীতে। প্রত্যাশা, আগামী নির্বাচনে ঘটবে না তেমন কিছুই। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ৯০-এর গণ অভ্যুত্থানের পর ৯১-এর সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। ১৯৯৬ সালে আন্দোলনের মুখে সংসদ ভেঙে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গেলেও বিপুল জয়ে ফিরে আসে ২০০১-এ। আলোচিত ১/১১-এর পর ২০০৮-এর নির্বাচনে পার হতে পারেনি বৈতরণী। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। জয় পরাজয় ভোটারের পছন্দ হলেও ৫৯টি আসনে পরপর ৪ বার হেরেছে ধানের শীষের প্রার্থী। বিভাগের হিসেবে রংপুরের ২০টি, সিলেটের ৯টি, খুলনা ও বরিশালে সমান সংখ্যা ৫টি, রাজশাহীতে ১টি, চট্টগ্রামে ২টি, ময়মনসিংহে ৩টি এবং বৃহত্তর ঢাকায় ১৪টি। তৃণমূলের কর্মীদের এ নিয়ে যেমন আক্ষেপ আছে, তেমনি বেড়েছে প্রত্যাশাও। সেই সময় আমাদের এলাকার সাংগঠনিক দুর্বলতাও ছিল। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি। দিনে দিনে জাতীয় পার্টির ভোট ব্যাঙ্কগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এগুলো বিএনপিমুখী হয়েছে। জনগণ দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, ডোর টু ডোর আমরা যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। কুড়িগ্রামের মানুষ আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চায়। উত্তরাঞ্চলে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরের ১, ২, ৩, ৪, ৫, ৬, কুড়িগ্রামের ১, ২, ৩, ৪, গাইবান্ধার ২, ৩, ৫, নীলফামারীর ১, ২, দিনাজপুর ৫, ঠাকুরগাঁও ২, ৩ এবং লালমনিরহাট ১, ২ থেকে সবসময় হতাশ হয়েছে বিএনপি। ঢাকা বিভাগের অন্তর্গত বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের গোপালগঞ্জ ১, ২, ৩, মাদারীপুর ১, ২, ৩, শরীয়তপুর ১, ২, ৩ ও ফরিদপুর ১, ৪, ৫ আসন আছে পরাজয় বরণের তালিকায়। টাঙ্গাইল ১ ও গাজীপুর ১ আসনও বিগত নির্বাচনগুলোয় দখলে নিতে পারেনি বিএনপি। সিলেট বিভাগে হবিগঞ্জ ১, ২, ৩, ৪, মৌলভীবাজার ২, ৪, সিলেট ৬ এবং সুনামগঞ্জ ২ ও ৩-এ ধানের শীষ জয় পায়নি ৯১ থেকে ২০০৮ পর্যন্ত। এর কারণ পর্যালোচনা করছে দলটি। ৯১-৯৬ তো এই অঞ্চলে একটি রাজনৈতিক আবেগ কাজ করেছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মাঝে। আবেগ তো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারে না, সে কারণেই আমাদের হয়তো প্রার্থীরা জয়লাভ করতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পরে বিশেষ করে আমাদের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সুষ্ঠু ইলেকশন হয়নি। যেহেতু পতিত সরকারের প্রধানমন্ত্রীর বাড়ি আমাদের ওই বিভাগে ছিলেন, এই কারণেই কিন্তু মানুষকে আরও বেশি হয়রানির মধ্যে থাকতে হয়েছে। এই যে ৯টি আসন আপনাদের দৃষ্টিতে এসেছে, এটা অস্বীকার করার উপায় নেই। সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই জন্যই আমরা এবার আমাদের সাংগঠনিক দুর্বলতাটা আমরা আগে দূর করেছি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন এখন বিএনপির মূল লক্ষ্য। আগের ফল যাই হোক, এবার ঘুরে দাঁড়াতে চায় তারা। তাই জনবান্ধব আর জনসম্পৃক্ত কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। ফ্যাসিবাদী আন্দোলনে এই অঞ্চলের মানুষ যেভাবে বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে, এখন বিএনপি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় দল। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইতিমধ্যে জরিপ হয়েছে, সে জরিপেও অনেক কিছু তথ্য উঠে এসেছে, সে ব্যাপারেই কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও উনি একাধিক টিম মাঠে পাঠিয়েছেন, তারা সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি মানুষ বোধ করবেন, এমন মানুষকেই ওনারা মনোনয়ন দেবেন এবং তারা নির্বাচন থেকে বেরিয়ে আসবেন ইনশাল্লাহ। আগামী নির্বাচনেই আপনারা দেখবেন যে গোপালগঞ্জে শুধু একটি মাত্র দলের দুর্গ, সেটা ভুল প্রমাণিত হবে।
আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে গোপালগঞ্জ থেকেই আপনারা দেখবেন যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হবে। এই আসনগুলো নিজেদের করে নিতে উদ্গ্রীব তৃণমূলের কর্মীরা। সারা দেশের অন্য আসনগুলোর পাশাপাশি এগুলোর পরিকল্পনায় কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ দৃষ্টি দেবে এমন প্রত্যাশা তাদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশে অনুষ্ঠিত হবে 33,355টি পূজা। বিজয়া দশমীতে বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশে হবে শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছিল সার্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলন। সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন পূজার আদ্যপান্ত। জানান, গেল বছর পূজা হয়েছিল 31,461টি, এবার 1,094টি পূজা বেশি হচ্ছে। সভাপতি আরও বলেন, প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দিরে হামলা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। জানান, দুর্বৃত্তদের বেশিরভাগই ধরা পড়েছে। তাছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে তিনি জানান, 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। অক্টোবরের 2 তারিখ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। ঢাকা মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। মেডিকেল বর্জ্যের অবৈধ গোপন বাণিজ্য চলছে চট্টগ্রামে। হাসপাতাল থেকে সংক্রামক জীবাণুবাহী বর্জ্য ভাঙারি দোকান হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। গড়ে উঠেছে দোকান কারখানা। নেপথ্যে জড়িত হাসপাতালের কর্মী, রাজনৈতিক নেতা ও অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ চক্র। অনুসন্ধানে পুরো বিষয়টি উঠে এলেও কিছুই জানে না বলছে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান। সাইদুর রশিদ ইভান ও সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে মামুনুর রশিদ অভির রিপোর্ট। রোগীদের ব্যবহৃত স্যালাইন, ইনজেকশন, রক্তমাখা গজ, খাবারসহ সংগৃহীত সব বর্জ্য মজুতখানায় নিচ্ছেন এই ওয়ার্ড বয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 4 থেকে 5 টন বর্জ্য তৈরি হয়, যার 20 থেকে 30% সংক্রামক জীবাণুবাহী। ওয়ার্ড পরিষ্কারের পরে একসাথে করার পরে আমরা এরকম টলি দিয়ে নিয়ে ওইখানে ফালা দিয়ে আসি। মজুতখানায় ঢুকে দেখা গেল ফেলে দেয়া বর্জ্যের কিছু অংশ বিক্রির জন্য বাছাই করছেন এই পরিচ্ছন্ন কর্মী। কই নিয়ে যায়? বউবাজার জানেন আপনি? এসব মেডিকেল বর্জ্য কিনতে আগাম টাকা দেন কিছু ব্যবসায়ী। ব্যবসাটা নিয়ন্ত্রণ করেন সুপারভাইজার সবুজ। বর্জ্য কোথায় যায় প্রশ্ন করতেই রেগে হুমকি দেন তিনি। এটা আমরা শুনছি যে দোকান দেয়, তার সাথে একটা কন্ট্যাক্ট করে, ঠিক আছে? আপনি আমাকে বলেন 1.5 লাখ টাকার কেন কথা বলতেছেন আপনি? এই যে উনি উল্টো এখন আমাদেরকে ভিডিও করছেন। আমরা জিজ্ঞেস করতে চাইলাম যে এই যে মেডিকেল বর্জ্যগুলো তারা এগুলো ডাম্পিং এ না দিয়ে, অর্থাৎ নগর সেবা নামে যে একটি সংস্থা রয়েছে তাদেরকে না দিয়ে সেগুলো তারা বাইরে বিক্রি করে দেয়। এই প্রশ্নটি যখন তাকে করলাম, তিনি ভিডিও অন করছিলেন। তিনি ভিডিও অন করে উল্টা আমাদের উপরে দোষারোপ করছিলেন। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান নগর সেবার প্রতিনিধিও স্বীকার করেন ঘাপলার কথা। মেডিকেলের উৎপত্তি স্থান থেকে অনেক সময় আয়াবুয়া যারা আছেন ওনারা কি করেন, এই ভাঙ্গারি দোকানে বিক্রি করার জন্য ওইখান থেকে সেপারেট করে ফেলেন। তো সেই চোখে আমরা যখন স্পটলি যখন কাজ করতে যাই তখন কিন্তু এই ময়লাগুলো পাই না। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালায় এসব বর্জ্য আলাদা মজুদ, পরিবহন ও ধ্বংসের বিধান থাকলেও তা উপেক্ষিত। মৃত্যু ঝুঁকি থাকবে। এই সিরিঞ্জ দিয়ে যখন ধরো ওখানে ব্যাকটেরিয়া আছে, এটা আমি যখন ঢুকাবো তখন তো ব্যাকটেরিয়া পুশ করলাম। এবার খুঁজে বের করি সেই জায়গাগুলো যেখানে হাসপাতালের বর্জ্য বিক্রি হয়। ক্রেতা সেজে চেষ্টা করি কেনার। প্রথমে বিক্রি করতে চাইলেও ক্যামেরা দেখে সরে যান। দেখা গেল বস্তা ভর্তি ব্যবহৃত সরঞ্জাম। প্রতিটি স্যালাইনের প্যাকেটের দাম 8 টাকা, সিরিঞ্জ 1 টাকা। চট্টগ্রাম শহরে চকবাজার, বগারবিল ও বাকলিয়া এক্সেস রোড সহ বিভিন্ন এলাকায় এমন আরও 100-রও বেশি দোকান খুঁজে পাই আমরা, যারা বর্জ্য কিনে মেশিনে গুঁড়ো করে প্যাকেট করে। কাঁচামাল হিসেবে তা কিনে নেন ব্যবসায়ীরা। বেশি যায় ঢাকায়। এগুলো তো আমরা প্রসেসিং জানি না, ঠিক আছে?
আমরা এগুলা আনামভাবেই কি প্যাকেট করে আনামভাবেই বস্তা ভরে ঢাকাতে পাঠাই দিই। বাচ্চা মনে করেন না টুকটাক যা বাইরে হয়, ধরেন মাসে 50 কেজি 100 কেজি বা 200 কেজি বাইরে হয়, আমরা মাসে এটা আমরা ফ্যাক্টরিতে দিয়ে দিই। আমরা আবারও ফিরে যাই হাসপাতালে, অনুসরণ করি বর্জ্য পরিবহন ও ধ্বংস করার দায়িত্ব প্রতিষ্ঠান নগর সেবার ট্রাককে। রাত যত গভীর হয় ট্রাক তত বর্জ্যে ভরে উঠতে থাকে। বিধিমালা অনুযায়ী 5 রঙের ডাস্টবিন বা পলিতে 5 ধরনের বর্জ্য পরিবহনের নিয়ম থাকলেও তা মানার বালাই নেই। পরদিন ভোরে বর্জ্য বোঝাই ট্রাকটি আমরা পাই আনন্দবাজারে ডাম্পিং স্টেশনে। কিছু বর্জ্য পুড়িয়ে ফেলা এবং কিছু মাটির নিচে পুঁতে রাখার কথা, কিন্তু বাস্তবে বর্জ্য কোনোভাবে ফেলে যাওয়াই যেন রুটিন তাদের। যেগুলো আমাদের এখানে প্যাকেট করা আসে ওগুলোই আমরা পুড়িয়ে ফেলি। এখানে আমাদের ধরার খোলার কোনো সিস্টেম নাই। বাইরে গেল কিভাবে? বাইরে যে আপনার এই ডাম্পিং থেকে ফেলে। আমার এখানে ধরার কোনো নিয়ম নাই, অর্থাৎ ওগুলো যে একটা ব্যাগ দেবে, ব্যাগটা খুলে দেখার সে নিয়মও নাই। ট্রাকের পাশেই দেখা যায় খালি হাতে সিরিঞ্জ, স্যালাইনের নল, যে যা পারছে কুড়িয়ে নিচ্ছে স্থানীয় অনেকে। ক্যামেরা দেখতেই সটকে পড়েন। স্থানীয়দের মাধ্যমে সংগ্রহ করা বর্জ্য কয়েক হাত বদলে যায় ভাঙাড়ির দোকানে, এরপর কেটে অথবা গুঁড়া করে বিক্রি করা হয়। এখন পুরো ব্যবসাটা নিয়ন্ত্রণ করছেন আইয়ুব ও তৈয়ুব নামে কৃষক দলের স্থানীয় 2 নেতা। সিরিজ তো মনে করেন আমরা এভারেজ মাল কিনি, মালের লগে তো আসবেই 1 কান দিয়ে, এটা তো আমরা ফালাই দিতে পারবো না। 1 কেজি মাল আমরা 60 টাকা, 50 টাকা 60 টাকা কিনি। এগুলা দিয়ে আবার এরকম ডিব্বা ডিব্বা তৈরি হইব, বাড়ি টাড়ি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই, আর পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা জানেই না মেডিকেল বর্জ্য বাণিজ্যের কথা। এগুলো বিক্রি করার প্রশ্নই ওঠে না, এবং এগুলো যারা কিনতেছে তারা এগুলো কেন কিনতেছে সেটা কিন্তু আমার বোধগম্য নয়। এখন যেহেতু এটা আমার নোটিশ আছে, এটা এখন আমি তদারকি করব এবং তদারকি করে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আমি পানিশমেন্ট দেব। টোকাইগুলার আসলে কোনো বেজ নেই, তারা তাদের মতোই কাজ করে যায়। বকা দিলে চিল্লাইলে ওদের সাথে চিল্লানো যায় না। আমি যখন ওখানে গার্ড দিছি, আমার গার্ড তো লাঠি নিয়ে তাকে ছুরি টুরি দেখাইছে, ধাক্কায় ওখান থেকে বের করে দিছে। মেডিকেল বর্জ্যটা ইউজ কিভাবে হবে, কোন রকম হবে, এটা আমার আইন অনুযায়ী যতটুকু অথরিটি আমি সর্বোচ্চ প্রয়োগ করব। চট্টগ্রাম মেডিকেল সহ 287টি সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দিনে তৈরি হওয়া বর্জ্যের পরিমাণ প্রায় 8 থেকে 10 টন। নিয়ম আছে, পথ আছে, শুধু দায়িত্ববোধ নেই। যাদের দেখার কথা তারা দেখেও যেন দেখছেন না। আর এই সুযোগে হাসপাতালের এসব বর্জ্যগুলো হয়ে উঠছে কিছু মানুষের আয়ের সহজ পথ, যা সংক্রমণ ছড়িয়ে দিতে পারে সবার মাঝে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সুনামগঞ্জ ও রংপুরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত 2 জন। সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের বাঘেরকোনা এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন আখি ও প্রথমা চৌধুরী এবং সিএনজি অটোরিকশা চালক সজল গোপ। পুলিশ জানায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক সহ ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করেছে পুলিশ। রংপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে মা ছেলে সহ প্রাণ হারিয়েছেন 3 জন। ভোরে দমদমা ব্রিজ এলাকায় এ ঘটনা হয়। নিহতরা হলেন শাহিনা বেগম, তার ছেলে স্বাধীন এবং পিকআপের হেলপার আরিফ। পুলিশ জানায় দমদম থেকে মাহিগঞ্জ যাচ্ছিলেন তারা। ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যায় শাহিনা ও স্বাধীন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিকআপের হেলপার। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পলাতক ট্রাকের চালক ও হেলপার। চালকের ছদ্মবেশে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা, যাদের টার্গেট গভীর রাত কিংবা খুব ভোরের যাত্রীরা। সম্প্রতি রাজধানীতে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালায় সিএনজি চালক। ধর্ষণের মোটিভ থাকলেও পরে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে 21 সেপ্টেম্বর শেষ রাতে বাসায় ফিরছিলেন 17 বছরের এক কিশোরী। উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে সিএনজিতে ওঠেন 2 বান্ধবী। একজনকে গন্তব্যে নামিয়ে খিলগাঁও গোরানের দিকে চলতে থাকে যানটি, কিন্তু বিমানবন্দর ক্রস করলেই কাওলা স্টাফ কোয়ার্টারের নির্জন জায়গায় সিএনজি নষ্ট হয়ে যাওয়ার দাবি করেন চালক। এক পর্যায়ে যাত্রী আসনের পেছনের জায়গা থেকে ছুরি বের করে চালক। অস্ত্রের মুখে শ্লীলতা হানির চেষ্টা করে।
ঠেকাতে গেলে উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে চালায় হত্যা চেষ্টা। ছিনিয়ে নেওয়া হয় টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র। আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও, কিন্তু আমার ক্ষতি করো না। তখন সে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। তখন ও কী করছে, গলার মধ্যে ছুরিটা ধরছে। ধরার পরে যখন চিল্লাচি বন্ধ হচ্ছে না, তখন একটা মেডিসিন নিছে, মেডিসিন নিয়ে তার মুখে দিচ্ছিল। তখন ওই মেডিসিনটা ওই ধাক্কাধাক্কি করে ফেলে দিচ্ছে। তারপরে যখন চিল্লাচিল্লি করছিল তখন আবার সে গলার মধ্যে ছুরিটা ধরছে। ধরার পরে গলা ঠকান গলাটা করার জন্য তখন হাত দিয়ে ঠেকাচ্ছে, তখন হাতে পোস্টার লাগছে। ভয়াবহ এই ঘটনায় আহত কিশোরের মা বিমানবন্দর থানায় মামলা করেন। মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সিএনজি চালকের কোনো তথ্যই ছিল না। তাই ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহায়তা আর কয়েকটি নম্বরের উপর ভিত্তি করে চালায় তদন্ত। অবশেষে দুদিনের গোয়েন্দা নজরদারির পর গ্রেফতার করা হয় অভিযুক্ত চালক এনায়েত হোসেন রবিনকে। ভিকটিম যে সিএনজির ছবিটা তুলে রেখেছিল, আমরা বেসিক্যালি ছবিটা অস্পষ্ট ছিল, ছবিটার মাঝের দুটো ডিজিট বোঝা যায়নি। তারপর আমরা ছবিটার উপরে কাজ করি। 2 দিন ধরে গোয়েন্দারা প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে। 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি এবং এই 4টা সিএনজি নিয়ে আমরা আরও স্টাডি করার এক পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করে আসামিকে আমরা হেফাজতে নেই। হেফাজতে নিয়ে আমরা যখন বাদীকে এই আসামির ছবি প্রেরণ করি, বাদী এই আসামিকে কনফার্ম করে। র্যাব বলছে চালকের ছদ্মবেশে রবিন আগেও একই ধরনের অপরাধ করেছে। ছিল আরও ভয়ঙ্কর পরিকল্পনা। যারা এই চক্রের সদস্য তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব। চালক বেশে যে সকল ছিনতাইকারী, দস্যু, ডাকাতরা থাকেন রাস্তায় ওত পেতে এই ধরনের যাত্রীদের অপেক্ষা থাকেন, আমার অনুরোধ থাকবে আপনারা এই ধরনের যাত্রী গাড়িতে ওঠার আগে গাড়ির নাম্বার এবং ড্রাইভারের ছবি, গাড়ির নাম্বারের ছবি এগুলো নিজের মোবাইলে রাখবেন। গভীর রাত কিংবা খুব ভোরে সিএনজি ও অন্যান্য গাড়িতে উঠলে নম্বর প্লেট এবং চালকের ছবি তুলে কাছের কাউকে পাঠিয়ে রাখার আহ্বান জানিয়েছে র্যাব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাস বিবেচনায় এবার ডিসেম্বরে বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি। এই সিদ্ধান্তে তেমন খুশি না হলেও প্রস্তুতি নিতে শুরু করেছেন বেশিরভাগ প্রকাশক। তবে মেলায় অংশ নেওয়া নিয়ে রয়েছে সংশয়। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি অবশ্য বলছে, পরিস্থিতি ঘোলাটে করতে অযৌক্তিক দাবি তুলছে একটি পক্ষ। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, সরকার আবারও সময় পরিবর্তন করলে আপত্তি নেই। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান। ফেব্রুয়ারি মানেই 21শে বইমেলা, কিন্তু এবার সিদ্ধান্ত হয়েছে বইমেলা ডিসেম্বরে করার। ফলে প্রায় 1.5 মাস আগেই সব প্রস্তুতি সারতে হবে লেখক, প্রকাশক আর আয়োজকদের। বাংলা একাডেমির এমন ঘোষণায় যেন দম ফেলার ফুরসত নেই কারো। পাণ্ডুলিপি নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রকাশকরা। চলছে লেখকদেরকে তাগাদা দেয়া, প্রুফ দেখা, প্রিন্টিং ও বাধাইয়ের কাজ। প্রকাশকদের একাংশ অবশ্য ডিসেম্বরে বইমেলা আয়োজনের বিরুদ্ধে। তারা বলছেন, মেলা 2 সপ্তাহেরও হতে পারে, তবে আয়োজন হতে হবে 2026-এর কোনো এক সুবিধাজনক সময়ে। ডিসেম্বরে হলে মেলায় অংশ নেওয়া থেকে বিরত থাকার কথাও ভাববেন অনেকে। ডিসেম্বরে 1 মাসের মেলা, এটা খুব আমাদের উপর একটা জুলুম করা হবে, একটা অত্যাচার করা হবে। এটা আমাদের অনেকেরই মানতে কষ্ট হবে। এখন হয়তো কেউ কিছু বলে না, সময় মতো কেউ যাবে, কেউ যাবে না। ছোট হাউস এবং মাঝারি মানের হাউস আছে, পাবলিকেশন হাউসগুলা, তারা বইমেলাকে কেন্দ্র করে বেঁচে আছে। এখন সেই বইমেলা যদি আগায় আনা হয় ডিসেম্বরে, আমার মনে হয় যে এটা খুবই আমাদের প্রকাশনা শিল্পের জন্য খুবই একটা ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়াবে। আসন্ন নির্বাচন ও রমজানকে কারণ দেখিয়ে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বইমেলা আয়োজনের দাবি জানিয়ে সংস্কৃতি উপদেষ্টাকে চিঠি দিয়েছিল প্রকাশকদের সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস। চিঠিতে ছিল 3টি সম্ভাব্য সময়ের কথাও: 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি কিংবা 5 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি। প্রথম প্রস্তাবটি গ্রহণ করে বাংলা একাডেমি। বইমেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও বাপুসের পরিচালক বলছেন, সব পক্ষের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় বাপুসের নির্বাচনে পরাজিত একটি পক্ষ। নির্বাচনে তারা আমাদের সাথে পরাজিত হয়েছে। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী
যে নির্বাচনে যারা পরাজিত হয় তারা বিজয়ী প্রার্থীদেরকে সারা বছর ট্রাবলে রাখে, এটা একটা রাজনৈতিক সত্য আমাদের। আরেকটা দিক, বিপ্লব উত্তর সময়ে যে সমস্ত বুইফোর সংগঠনগুলো গড়ে ওঠে ওই সংগঠনগুলোর ভিতরে পুরনো জার্ম থাকে। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, যে কোনো সময়ই বইমেলা আয়োজনে প্রস্তুত তারা। সরকার যদি আবারও সময় পরিবর্তন করে তাতে আপত্তি থাকবে না একাডেমির। মহাপরিচালক নিশ্চিত করেন বইমেলা হবে আগের মতোই বৃহৎ পরিসরে। বাংলা একাডেমি তো বলতে পারে না যে আমরা এই সময় মেলা করব, এটা তো প্রকাশকদের ব্যাপার, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। ফেব্রুয়ারি থেকে আগে মেলা নিয়ে এলে বাংলা একাডেমির কী লাভ? মানে ওর তো অনেকগুলো স্কেজুয়াল আসলে চেঞ্জ করতে হচ্ছে, আমাদের এজিএম ছিল, আমাদের এজিএম চেঞ্জ করতে হচ্ছে, মানে পুরোটাই তো লস। কিন্তু সবার যে সমস্যা হচ্ছে এবং লোকে যে কনসার্ন প্রকাশ করছে সেটা খুবই সত্য। এটা সরকার বিবেচনায় নিয়ে যদি এই ডেট পরিবর্তনের জন্য আমাদেরকে আবার বলে, আমরা সেটা পুনর্বিবেচনা করতে পারি। মেলায় বই আনতে হাত ছুটিয়ে লিখতে ব্যস্ত লেখকরা। তবে অনেকেই মনে করছেন মেলায় উল্লেখযোগ্য হারে ভাটা পড়বে পাঠকের, বিক্রি হবে কম। এই চিন্তা থেকে অনেকেই আনবেন না নতুন বই। তাড়াহুড়ো করে পাণ্ডুলিপি জমা দিলে সাহিত্যের মানও ধরে রাখা কঠিন হবে। মানুষের হাতে টাকা নাই ডিসেম্বর মাসে, ওরা অভ্যস্ত হচ্ছে ফেব্রুয়ারি মাসে মেলায় যাওয়ার জন্য। আপনি সেটা বললেন ডিসেম্বরে হবে, লেখকরা তাড়াহুড়ো করে কোনো রকমের পাণ্ডুলিপি শেষ করার চেষ্টা করছে। এই মেলায় আসলে কেন আসবে? তো ভিড় হবে যদি আপনারা ওখানে বিরিয়ানি, ঝালমুড়ি এইগুলোর আয়োজন করা যেতে পারে। বইয়ের জন্য আমি ভিড় হবার তেমন কোনো কারণ দেখছি না। কিছু কিছু লেখক আছেন যে তারা একটা মেলাকে কেন্দ্র করে চিন্তা করে রাখেন যে আমি এই মেলাতে বই করবই, তো তখন হয়তো সে তার মানের দিকটা অতটা চিন্তা করবে না, পাণ্ডুলিপিটা যেমন তেমন করে গুছিয়ে তারা চিন্তা করবে যে বইটা প্রকাশ করে ফেলি। সেক্ষেত্রে আসলে মূল ঠকছে কিন্তু পাঠক। সোহরাওয়ার্দী উদ্যান বা বাংলা একাডেমি প্রাঙ্গণে এখনও মেলা আয়োজনের কোনো দৃশ্যমান প্রস্তুতি চোখে পড়েনি। সময় আবার পরিবর্তন হতে পারে এমন ধারণা থেকেই প্রস্তুতি পর্ব শুরু হয়নি বলে রয়েছে গুঞ্জন। ভাষার মাস ফেব্রুয়ারিতে নয়, এবার বইমেলা হতে চলেছে বিজয়ের মাস ডিসেম্বরে। আয়োজকরা বলছেন সব ধরনের শঙ্কাকে পেছনে ফেলে এই বইমেলাকে আপন করে নেবে বইপ্রেমীরা। এই প্রাঙ্গণ পরিণত হবে লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলায়। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।